হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকে দেবের সায়েন্স সেন্টার চ্যানেল ওয়েলকাম জানাই। আজকে ক্লাসে আমরা ক্লাস 8 ফিজিক্যাল সায়েন্সের উপর আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম অর্থাৎ তার নম্বর চ্যাপ্টার কার্বন ও কার্বন যৌগ, এই চ্যাপ্টারের উপর আজকে আমরা পার্ট 3 ক্লাস করতে চলেছি। আমরা কিন্তু কোর্সে আজকে দেওয়ার জন্য আজকে দিচ্ছি। তো এখানে আজকে আলোচনার বিষয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের যে সমস্ত থিওরিটা আছে ফুল আজকে সমস্ত জিনিস আজকে কাছে কমপ্লিট করবে। তো কার্বন ডাইঅক্সাইড থেকে আজকে আমাদের থিওরিটা শুরু হচ্ছে। এখনও পর্যন্ত তারা কোয়েশ্চেন ফেলেছে আজকে চেষ্টা করতে পারোনি, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং ভিডিওটা কোথায় কি ত্রুটি রয়েছে তোমাদের মতামত সেগুলো সবগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেবে। তো বাতাসে কার্বন ডাইঅক্সাইড প্রায় নেই বললে চলে। মোটামুটি আমরা যদি বাতাসে 100% ধরি তো তার মধ্যে 1%-এরও কম কিন্তু কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এবার কার্বন ডাইঅক্সাইড তা বলে বিপদ আছে কার্বন ডাইঅক্সাইড কোনো কাজে লাগে না, বিভিন্ন কাজে কার্বন ডাইঅক্সাইড লেগে থাকে। যেমন একটা রয়েছে ইউরিয়া তৈরি। ইউরিয়া প্রস্তুত করতে গেলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাতে হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয় তাহলেই সেটা ইউরিয়া প্রস্তুত করবে। বিক্রিয়ার সমীকরণ হচ্ছে CO2 প্লাস NH3। এটা থেকে হবে, তো এখানে এর জন্য এই বিক্রিয়া ঘটতে গেলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে আর 150 ATM চাপ। এই কথাটার মানে হচ্ছে 150 অ্যাটমসফিয়ার প্রেশার। 150 অ্যাটমসফিয়ার প্রেশার লাগবে অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ। আর এটা যদি হয় তাহলে আমার উৎপন্ন করবে CO8H2 হোল থ্রাইস অ্যান্ড জল। তো এই হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি এমন বিক্রিয়া ঘটানো হয় তাহলে ইউরিয়া তৈরি করবে এবং তার সাথে জল তৈরি করবে। পরের ফর্মটা হচ্ছে কাজ প্রস্তুত করতে লাগে। কার্বন ডাইঅক্সাইড কাজ প্রস্তুত করতেও কিন্তু লাগে। কাজ ছাড়া আজকে সভ্যতা অচল। আয়না থেকে শুরু করে চশমার কাজ, আণুবীক্ষণিক, তারপরে ক্যামেরা, টেলিস্কোপের লেন্স, আরও বিভিন্ন রকম আছে, যেমন ফিজিক্স বা কেমিস্ট্রির বিভিন্ন পরীক্ষাগারে নানা রকম যন্ত্রপাতি তৈরিতে, তারপরে গাড়ি বা জানালার কাজ, মানে কাজ ছাড়া কিছুই হবে না। এবার এই কাজ তৈরি করতে লাগে সোডা, মানে Na2CO3, সোডিয়াম কার্বনেট, এবং এই সোডা প্রস্তুত করতে CO2 লাগে। তাহলে কাজ তৈরি করতে CO2 মানে কার্বন ডাইঅক্সাইডের উপরেই নির্ভর করতে হচ্ছে। সেকেন্ড যে পোর্শনটা সেটা হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র আর কঠিন কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি। কঠিন কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে শুষ্ক বরফ, ড্রাই আইস। দেখে নেবো সহজে। এর পরের টপিক হচ্ছে শুষ্ক বরফ, ড্রাই আইস। শুষ্ক বরফ মানে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সাধারণ তাপমাত্রা মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এরকম একটা টেম্পারেচারকে বলা হয় সাধারণ টেম্পারেচার, ঘরের উষ্ণতা যেটা। তো সেই টেম্পারেচারে যদি প্রায় 60 ATM প্রেশার অর্থাৎ 60 বায়ুমণ্ডলীয় চাপ পেয়ে তরলে পরিণত হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সাধারণ তাপমাত্রায় প্রায় 60 বায়ুমণ্ডলীয় চাপে তরলে পরিণত হয়। শর্ট কোশ্চেন থাকতে পারে। তো এই তরল কার্বন ডাইঅক্সাইডকে ওপরে যদি হঠাৎ করে চাপ কমিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরল কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রুত বাষ্পীভূত হতে যায়। এর ফলে তরল CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমে গিয়ে কঠিনে পরিণত হয়। তাহলে যদি চাপটা আমি কমিয়ে নিই তাহলে তরল কার্বন ডাইঅক্সাইড দ্রুত বাষ্পীভূত হতে যাবে এবং সেটা কঠিনে পরিণত হবে। তো এই কঠিন কার্বন ডাইঅক্সাইডকেই বলা হচ্ছে শুষ্ক বরফ, যেটাকে বলা হয় ড্রাই আইস। এবার শুষ্ক বরফ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন মাছ মাংস সংরক্ষণে করতে, তারপর ওষুধকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। এই ড্রাই আইসের যেটা টেম্পারেচার সেটা হচ্ছে -78 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে যেটা নর্মাল বরফ, নর্মাল যে আইস সেটার টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কিন্তু এই শুষ্ক বরফের টেম্পারেচার হতে পারে -78 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার প্রশ্ন হচ্ছে শুষ্ক বরফকে শুষ্ক বলা হয় কেন? শুষ্ক বরফকে শুষ্ক বলার কারণ হলো শুষ্ক বরফকে যদি হাতে ধরি তাহলে কোনো রকম ভাত ভেজে না, এই কারণে নামকরণ করা হয়েছে ড্রাই আইস বা শুষ্ক বরফ। এবার এই মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো পরিমাণ 100 মানে বাতাসে যদি 100 ভাগ মানে CO2 এর মোট পরিমাণ যথেষ্ট হলেও 100 ভাগ ওজনের বাতাসের মধ্যে 1 ভাগেরও কম হচ্ছে CO2 থাকে। বুঝতে পারছো যে CO2 সংগ্রহ করে তাই নিয়ে রাসায়নিক শিল্প গড়া সম্ভব নয়। তার জন্য পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রস্তুত করতে হবে এবং বিভিন্ন রকম ফরম্যাট আছে। তার মধ্যে আরেকটা ফরম্যাট হচ্ছে ধাতব কার্বনেট বা বায়োকার্বনেটের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন। তো এর জন্য প্রথমে ক্যালসিয়াম নাইট্রেট নিয়েছে, ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে। ধাতব কার্বনেট বা বায়োকার্বনেট। তাহলে ধাতব কার্বনেট মানে মানে ধাতব কার্বনেট ধাতুর সঙ্গে কার্বনের যোগ থাকবে, যেমন ক্যালসিয়ামের ধাতু, তারপরে দুঃস্বপ্ন ধাতু, সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, তার সঙ্গে CO3 অ্যাড হয়েছে এবং এগুলো অ্যাড হয়েছে। এবার এটার সঙ্গে লৌহ অ্যাসিডের বিক্রিয়া মানে HCl এর বিক্রিয়া, তারপরে H2SO4 বিক্রিয়া, লৌহ অ্যাসিড তার বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয়। তাই মনে রাখতে হবে যখনই এখানে HCl দেবে তখন এই ধাতুর সঙ্গে ক্লোরাইড যৌগ উৎপন্ন করবে। এবার যদি এখানটায় H2SO4 মানে সালফেট মানে অ্যাসিডের মধ্যে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নেয়নি, সালফিউরিক অ্যাসিড নিয়েছে, তাহলে এখানে SO4 আছে, তাহলে ধাতুর সঙ্গে সালফেট যৌগ উৎপন্ন করে Na2SO4। এইভাবে চলতে থাকবে বিক্রিয়াগুলো। যেমন CaCO3 এর সঙ্গে এখানে HCl রয়েছে, তাহলে CCl হবে, CCl2 হবে।
এরকম করে ফর্মেটগুলো সাজানো হয়েছে। তাহলে এই 4টি বিক্রিয়া মুখস্থ করতে হবে। কোথাও হয়তো দিতে পারে যে ধাতু কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস করে, এরকম কতগুলো বিক্রিয়া এক্সাম্পল দাও। তো এই ধরনের যে জিনিসগুলো দিয়ে দিতে হবে। এবার কিছু কিছু যৌগ আছে যারা জলে দ্রাব্য, সেগুলো ফর্ম দেওয়া হবে। সেখানে দেওয়া হয়েছে লেড সালফেট, লেড ক্লোরাইড এবং ক্যালসিয়াম সালফেট, মনে রাখবে 3টে, এগুলো হচ্ছে জলে অদ্রাব্য। এবার এদের PbSO3 এর সঙ্গে যদি আমি ACl বা CaSO4 ব্যবহার করে দ্রুত কার্বন ডাইঅক্সাইড গ্যাস আনা সম্ভব? আসবে না, কারণ PbSO4 CO2 লেড কার্বনের উপর জমা হয়, দ্রুত কার্বন মানে বিক্রিয়া করতে কিন্তু বাধা দেয়। আচ্ছা, এখানে কতগুলো বিক্রিয়া আছে। এই বিক্রিয়াগুলো যেগুলো আছে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটকে তাপ প্রয়োগ করে CO2 উৎপাদন। এবার এখানে CaCO মানে ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে যদি আমি উচ্চ তাপমাত্রা দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং এই CO2তে ভেঙে যাবে। এখানে ফর্মগুলো একটু মুখস্থ করে নিতে হবে, বিক্রিয়াগুলো এই সমস্ত বিক্রিয়াগুলো একটু মুখস্থ করে দিতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা দেখলাম যে বাতাসে যে CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটা ব্যবহার করে রাসায়নিক শিল্প গড়ে ওঠা সম্ভব হয়। তার জন্য CO2তে প্রস্তুত করতে হবে। CO2 গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত। এই জন্য প্রয়োজনীয় কিছু রাসায়নিক দ্রব্য আছে, মার্বেল পাথর, CaCO3 এবং লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। এবং এছাড়াও কিছু কিছু প্রয়োজনীয় সরঞ্জাম লাগবে, যেমন উইস বোতল, মানে সেই গ্যাস উৎপন্ন হয় সেটা আমরা বিক্রিয় পদার্থগুলো রাখার জন্য, দীর্ঘ ফানেল গ্যাসটাকে পাঠানোর জন্য, চালনা করার জন্য, নীলকমল লাগবে, আর গ্যাসটা লাগবে গ্যাসটাকে সঞ্চয় করার জন্য। তো প্রথমত মার্বেল পাথর নিয়েছি। তাহলে মার্বেল পাথরকে যদি আমি CaCO3 মার্বেল পাথরের সঙ্গে যদি আমি লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে আমার উৎপন্ন করবে CaCl2 প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে এবং কিছুটা পরিমাণে আমরা জল পাবো। তাহলে এই হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কী কী রাসায়নিক দ্রব্য আর কি বিক্রিয়ার সমীকরণ, এটা অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। তো এইভাবে করতে হবে। সমাধানের পরে দিচ্ছি, মানে 2 হবে, কমপ্লিট হয়ে যাবে। এবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কিছু ভৌত ধর্ম, নানা রকম ধর্ম। তো ভৌত ধর্মের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সাধারণত বাতাসের চেয়ে ভারী হয়। আরও বিভিন্ন ধর্ম আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন হয়ে থাকে, তারপর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসের চেয়ে একটু ভারী হয়ে থাকে। আরও একটা জিনিস হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু জলে খানিকটা দ্রাব্য। আচ্ছা, এবার একটা পরীক্ষা দিয়েছে টেক্সট বুকের মধ্যে 139 পৃষ্ঠায়। সেই পরীক্ষাটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসের চেয়ে ভারী সেটা প্রস্তুত করেছে। এই যেরকম কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করেছে, এটা একটা গ্লাসে নিয়েছে বা কোনো একটা বোতল নিয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করে বেলুনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বেলুনটাকে ছেড়ে দিয়েছে। দেখবো যে বেলুনটা নিচে পড়ে যাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে বাতাসের চেয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভারী। যদি এই একরকম বেলুনটা আমরা হাইড্রোজেন গ্যাসকে নিয়ে করেছিলাম, যেটা আগে কয়েকটি গ্যাসে পরিস্থিতি চ্যাপ্টারে ছিল। এবার আরও একটা পরীক্ষা হচ্ছে যে গ্যাস যা জলে দ্রাব্য সেইটা প্রমাণ করছে। এবার গ্যাস যা মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিচে দ্রাব্য, মানে মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিজে জ্বলে না বা অপরকে জ্বলতেও হেল্প করে না, একদম মনে রাখতে হবে। এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে দ্রাব্য, কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে দ্রাব্য, কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে দ্রাব্য। যদি আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলকে মানে জলে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করি, তাহলে সেখানে আম্লিক অ্যাসিড প্রস্তুত হয়, আম্লিক অ্যাসিড প্রস্তুত হয়। এবার জলে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করে আমি যদি নীল লিটমাস পেপারকে দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা লালে পরিণত হবে, বা লাল লিটমাসকে কোনো বর্ণ পরিবর্তন করবে না। তো এখানেই বোঝা যাচ্ছে যে একটা অ্যাসিড প্রস্তুত করা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করে লিটমাস পরীক্ষার সাহায্যে আমরা জেনে এসেছি যে CO2 গ্যাসের আম্লিক ধর্ম বোঝায় বর্তমানে। এবার জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করলে, মানে জলের সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, আমি জায়গাটা ক্লিক করে দিই। আচ্ছা, জলের সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়, তাহলে আমার H2CO3 মিনস কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে, কার্বনিক অ্যাসিড প্রস্তুত করবে। এখানে ওই সমস্ত থিওরিগুলো আছে, আর সেরকম কিছু নেই। এবার কার্বন ডাইঅক্সাইড জলে দ্রাব্য বলে কিন্তু স্থির উষ্ণতায় চাপ যদি বাড়ানো হয়, মানে কার্বন ডাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করে যদি চাপটা বাড়ানো হয়, তাহলে তার জলের দ্রাব্যতাটা বাড়বে, আর চাপ যদি কমিয়ে নেওয়া হয় তাহলে তার জলের দ্রাব্যতা কমবে। অনুরূপে যদি উষ্ণতার কথায় আসি না কেন, কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত করে যদি উষ্ণতা কমিয়ে নেওয়া হয়, তাহলে দেখবো যে দ্রাব্যতাটা কমিয়ে নেওয়া হলে, মানে উষ্ণতা কমানো হলে দ্রাব্যতা বাড়বে, আর উষ্ণতা যদি বেশি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডকে যদি জলে দ্রবীভূত করে দেখবো দ্রাব্যতাটা কমছে। এই দুটো থিওরি একটু মনে রাখতে হবে। আবার কার্বনকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, তাহলেও মানে কার্বনকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয়, দহন করা হয়, তাহলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত হতে পারে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে দ্রবীভূত হয়েছে বলেই জলজ প্রাণী, জলজ উদ্ভিদরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটাতে পারে, তার কারণ তাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রয়োজন হয়। আবার শামুক বা ঝিনুক প্রাণীরা, জলজ প্রাণীরা, তারা কিন্তু তাদের যে খোলকটা সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, জেনে এসেছি, এটা আগের পোর্শনে ছিল। এখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস লাগে। তো এগুলোতেও তার জন্য কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়, অনেকগুলো লাভ হচ্ছে, এগুলো আছে। তো এবার ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া, যে সমস্ত সফট ড্রিঙ্কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত অবস্থায় রাখা হয়। তো এই কারণেই যদি আমরা সেই সফট ড্রিঙ্কগুলোর বা কোল্ড ড্রিঙ্কসগুলো যদি ছিপিটা খুলে, তাহলে হচ্ছে সেই কিছুটা ফেনা হয়ে উঠে বসে। এর কারণ হলো কার্বন ডাইঅক্সাইডের মানে যখন চাপটা তখন কমে যায়, এবং জলের চাপ যদি কমে তাহলে কার্বন ডাইঅক্সাইডের জলের দ্রাব্যতা কমে। এই কারণেই সেই কার্বন ডাইঅক্সাইডটা বুদবুদ করে বেরিয়ে আসে। এই থিওরিটা এখান থেকে সব থাকতে পারে। এবার হচ্ছে ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া।
তো Na2O মানে সোডিয়াম অক্সাইড, NaOH, CaOH ট্রাইস, MgOH ট্রাইস, এই সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইডগুলো কিন্তু রেড লিটমাস যদি এই সমস্ত কিছুতে অ্যাড করি, রেড লিটমাস যদি এই সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড মানে ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড যদি রেড লিটমাস অ্যাড করি তাহলে ব্লু লিটমাসে রূপান্তরিত করে, তার কারণ করবে। অর্থাৎ এই সমস্ত ধাতব অক্সাইড, সুতরাং এইসব ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড ক্ষারীয় ধর্ম বর্তমানে থাকে। আর একটা জিনিস CO2 হচ্ছে CO2 নিজেই কিন্তু ক্ষারকীয় অক্সাইড। তাহলে এই সমস্ত কিছু হয়ে গেল। এবার আর একটা জিনিস এখানে রয়েছে, এবার এখানে দুটো উল্ফ বোতল রয়েছে। এবার এই উল্ফ বোতলে কিন্তু চুন জল আছে। এবার এই চুন জলে একটাতে বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করেছে আর একটাতে অল্প করেছে। তাহলে এবার যেখানে আমরা মানে অল্প চুন জল মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করেছিলাম যে চুন জলের মধ্যে, সেখানে ঘোলা চুন জল উৎপন্ন হয়েছে, আর যেখানে বেশি সেখানে স্বচ্ছ। তাহলে স্বচ্ছ চুন জলটা ঘোলা হয়ে যায় যদি আমরা অল্প কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে চালনা করি। আর বিক্রিয়ার সমীকরণ হলো CaOH হোল ট্রাইস মানে চুন জল এবং কার্বন ডাইঅক্সাইড অ্যাড করেছে, তাহলে CaCO3 প্লাস H2। এগুলো একটু দেখে নিতে হবে। বাড়িতে চুনকাম করার সময়